আজকের এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক। এই নিয়ে তদন্ত অনুসন্ধান সবই হবে, কি হয়েছে না হয়েছে সমস্ত তথ্য সামনে আসবে। কিন্তু তার আগে যে প্রশ্নটা ভাবাচ্ছে সেটা হলো, এর আগে আমরা বাস দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা দেখেছি এবং সেই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, প্রশ্ন হয়েছে, সেফটি এবং সুরক্ষার কথা উঠে এসেছে। কিন্তু সেই একইভাবে আকাশপথে যে পরিষেবা আমরা পাই প্লেনের ক্ষেত্রে, একইভাবে সেই সুরক্ষা বা সেফটি নিয়ে এতটা পর্যালোচনা কেন করা হয়নি, কেন এই নিয়ে প্রশ্ন করা হয়নি, আরও কথা বলা হয়নি? সেটা কি এই কারণে যে মনে করা হয়েছিল ঝাঁ চকচকে বিমানবন্দর থেকে সমস্ত প্লেনগুলো উঠছে আর নামছে, তাই ওগুলোতে কিছু হতেই পারে না? নাকি মনে করা হয়েছিল যে সাধারণ মানুষ তারা তো বাসে বা ট্রেনেই যাতায়াত করবেন, তাদের আর প্লেন দিয়ে কি আছে, প্লেনের কথা তারা কেনই বা ভাববেন? আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ তারা কেন করবেন? এই যে দেখুন, এয়ার ইন্ডিয়া যখন একটি সরকারি সংস্থা ছিল তখন কিন্তু এয়ার ইন্ডিয়ার পরিষেবার ক্ষেত্রে প্রচুর পরিমাণে অভিযোগের কথা সামনে উঠে এসেছে। সুনামের থেকে বেশি তাদের দুর্নাম ছিল। কখনো ভাঙা সিট, কখনো খাবারের ছত্রাক, কখনো দেখা যাচ্ছে সিটে ছারপোকা, কখনো বাথরুম থেকে জল লিক করছে, মানে এমন সমস্ত সমস্যা যেগুলো আমরা সব থেকে বেশি দেখতে পাই খুব খারাপ ট্রেনের পরিষেবার ক্ষেত্রে সামনে রাখা হয়, সেইগুলো কিন্তু এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে সামনে রাখা হয়েছে বারবার, এবং এইরকম অভিযোগ একাধিকবার উঠে এসেছে। কিন্তু সরকারের তরফ থেকে সেইভাবে কোনো নড়াচড়া দেখতে পাওয়া যায়নি। এই সমস্ত কিছু নিয়ে ভাবনা চিন্তা, পুনর্মূল্যায়ন, বিবেচনা, পর্যবেক্ষণ সেরকম কিছুই সামনে আসেনি। এবং এটা দুটো সরকার, মানে কংগ্রেস সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য, বিজেপির সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য। কংগ্রেস সরকার মনে করেছে ঠিক আছে, এইভাবেই চালিয়ে দেব, ধুঁকতে ধুঁকতে যেভাবে চলছে এভাবেই চলবে। আর বিজেপির সরকার মনে করেছে আমরা তো বিক্রি করেই দেব, এয়ার ইন্ডিয়া একটা সাদা হাতির মতো, এটার পেছনে আর টাকা ঢেলে কোনো লাভ নেই, বিক্রি যখন হয়েই যাবে তখন আলাদা করে আমরা আর টাকা পয়সা ঢালবো কেন, আলাদা করে আর ভাববো কেন? এবং বিজেপির সরকারের তরফ থেকে যে বেসরকারীকরণের প্রয়াস শুরু করা হয়েছিল তার একটা বড় নিদর্শন ছিল এই এয়ার ইন্ডিয়া। এবং বেসরকারীকরণের কাজ শুরু করা হয়েছিল এই বলে যে বেসরকারি হলে পরিষেবা ভালো হবে। তারপর আমরা দেখলাম যে এই এয়ার ইন্ডিয়াকে তার একটা সময়কার মুখ্য চালক টাটা গোষ্ঠী তারা অধিগ্রহণ করলো। এবার টাটা গোষ্ঠীর প্রতি আমাদের দেশের মানুষের একটা আলাদাই বিশ্বাস, একটা ভরসা রয়েছে। কারণ দীর্ঘ সময় ধরে, বহু বছর ধরে টাটা গোষ্ঠী শুধুমাত্র সফল ব্যবসায়ী হিসেবে আমাদের সামনে উঠে এসেছে তাই নয়, তারই সঙ্গে আমাদের দেশ গঠনের ক্ষেত্রেও কিন্তু তারা একটা আলাদা অন্যতম ভূমিকা পালন করেছে। তো তারপরে তারা এই এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করলো। কিন্তু এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা গেল কাহিনীটা কেমন যেন আলাদা হয়ে গেছে। শ্রদ্ধেয় রতন টাটা তিনি প্রয়াত হলেন, এবং যে এয়ার ইন্ডিয়ার ফিনিক্স পাখির মতো উঠে আসার কথা ছিল তার আরও বেশি করে পতন সামনে আসতে শুরু করলো। এই বছরের শুরুতেই মধ্যপ্রদেশের একদা চিফ মিনিস্টার এবং বর্তমানে আমাদের দেশের ইউনিয়ন এগ্রিকালচার মিনিস্টার শিবরাজ সিং চৌহান তিনি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ওঠেন এবং তিনি অভিযোগ করেন যে সিটটায় তাকে বসতে দেওয়া হয়েছে সেই সিটটা ভাঙা এবং সেই সিটটা দেবে গিয়ে একেবারে বসে পড়েছে। এবং তিনি সঙ্গে সঙ্গে বিমানের ক্রুকে এই বিষয়টা সম্পর্কে অবগত করেন। ক্রুয়ের তরফ থেকে তাকে জানানো হয় যে ম্যানেজমেন্টকে এটা জানানো হয়েছে এবং এই সিটটা কাউকে দেওয়ার কথা নয়, তাও কি করে এই সিটটা কাউকে দেওয়া হয়েছে, অ্যালোকেট করা হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। যে সিটটা কাউকে দেওয়ার কথা নয় সেটা দেওয়া তো হয়েছেই, আবার কাকে দেওয়া হয়েছে? আমাদের দেশের একজন কেন্দ্রীয় মন্ত্রীকে দেওয়া হয়েছে। 2022-এ টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়াকে তুলে দেওয়ার পরেও এত বছরের এয়ার ইন্ডিয়ার যে রেওয়াজ সেগুলোতে কোথাও কোনো বদল আসেনি। ভাঙা সিট, লাগেজ হারিয়ে যাচ্ছে, টয়লেট ব্যবহার করার অযোগ্য, আর খাবারের ক্ষেত্রে তো আলাদাই গল্প। খাবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরনের ইন্সপেকশন, পরীক্ষা নিরীক্ষা যেগুলো হওয়ার কথা খাবারের কোয়ালিটি কন্ট্রোলের জন্য, সেগুলোও সঠিকভাবে কিন্তু এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে না। এবং বারবার তাদের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য বলা হয়েছে যে দেখো আমরা তো সবে সবে আমাদের হাতে পেয়েছি, একটু সময় লাগবে, এতদিন এইভাবে ছিল, তাছাড়া এরোপ্লেনগুলোও তো পুরনো হয়ে গেছে, আমরা সব দেখছি, আমরা ঠিক করে নেব। বারংবার এই একই যুক্তি দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে বলা হয়েছে বছরের পর বছর সরকারি তত্ত্বাবধানে থাকার পরে সমস্ত খোল নলচেগুলো একেবারে হাড়জিরজিরে হয়ে গেছে, তাই আমাদের আরেকটু বেশি সময় দরকার, আরেকটু বেশি সময় দরকার। তাহলে এখন সেই প্রশ্নটা উঠে আসছে যে আরেকটু বেশি সময় দিতে দিতে সামগ্রিকভাবে কোথাও বিমান সুরক্ষা এবং বিশেষ করে এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে সুরক্ষা যে প্রোটোকল যেগুলো মানার দরকার ছিল সেখানে আমরা কোথাও ফাঁক ফোকর খামতির জায়গা রেখে দিয়েছিলাম কি? এভিয়েশন এক্সপার্ট এবং প্রাক্তন পাইলট ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন তিনি বলছেন, there is a culture of reactive rather than proactive safety management. Incidents are investigated but rarely do we see enforcement of systematic corrective measures
মেজার্স। আমরা কোনো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে এই প্রশ্নটা করি যে এটা কেন হলো, কিন্তু সেখান থেকে আমরা এটা চেষ্টা করি না বা এটা নিশ্চিত করার চেষ্টা করি না যে এই ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে। একটা দুর্ঘটনা যখন ঘটে আমরা তখন তদন্ত করি, কিন্তু সেখান থেকে আমরা যেটা শিখলাম, যে শিক্ষাটা পেলাম, সেটা পরবর্তীকালে কাজে লাগাতে আমরা ভুলে যাই। এভিয়েশন অ্যানালিস্ট জিতেন্দ্র ভার্গব তিনি বলছেন, we have made technical advancements and introduced stricter rules, but enforcement remains inconsistent. The problem is less about policy and more about its application. আমরা প্রযুক্তিগত উন্নতি করেছি, আমরা পর্যাপ্ত পরিমাণে সঠিক আইনও নিয়ে এসেছি, সেখানে কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? এই আইনগুলোকে বলবৎ সঠিকভাবে করা হচ্ছে কিনা, সমস্যাটা সেই জায়গায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এনডিএ সরকারের শাসনকালে একটি প্রকল্প সামনে নিয়ে এসেছেন যার নাম উড়ান। পুরো কথাটা হচ্ছে উড়ে দেশ কা আম নাগরিক, এবং সেখানে প্রধানমন্ত্রী বলছেন যে তার স্বপ্ন আমাদের দেশের প্রত্যেক সাধারণ মানুষ হাওয়াই চপ্পল পরেও যেন একজন মানুষ হাওয়াই জাহাজে উঠতে পারেন। তো এই কথা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন এবং সেটাকে সামনে রেখে তিনি প্রকল্প সামনে নিয়ে আসছেন। দেখুন, আজ যে ঘটনা ঘটেছে সেটা মর্মান্তিক, সেটা হৃদয় বিদারক। এতগুলো মানুষ মারা গেছেন, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এতগুলো মানুষ মারা গেলেন এবং তাদের পরিবার সর্বশান্ত হয়েছে, কিন্তু এরপর এই ঘটনা নিয়ে আরো অনেক তদন্ত অনুসন্ধান সবকিছুই হবে, সেখানে অনেক রিপোর্ট আসবে, কিন্তু এখান থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা নিয়ে যেন আরো বেশি করে চর্চা হয়। আমরা রেল দুর্ঘটনা বা সড়ক পথে বাস দুর্ঘটনা হলে সেটা নিয়ে যেরকম চর্চা করি, আমরা ট্রেনের সুরক্ষা, সেফটি প্রোটোকল, কিংবা বাসের সুরক্ষা, রাস্তায় কিভাবে সেফটি প্রোটোকল কি করা যায়, সেগুলো নিয়ে যত চর্চা করি, যত কথা বলি, সেটা যেন এবার এই বিমান দুর্ঘটনার পর আকাশপথে সুরক্ষার ক্ষেত্রেও হয়। আকাশপথে আমাদের সামগ্রিক সুরক্ষা, সেফটি প্রোটোকল, এগুলো নিয়ে আরো বেশি করে যেন চর্চা হয় এবং যে শিক্ষাটা পাওয়া গেল সেটা যেন আমরা কাজে লাগাতে পারি। ভবিষ্যতে আমরা যেন এটা নিশ্চিত করতে পারি যে এই ঘটনা আর যেন না ঘটে। এতগুলো মানুষ মারা গেলেন, এতগুলো মানুষের প্রাণের বিনিময়, এই কাজটা যেন আমরা করতে পারি। আমি আজ কারুর দিকে আঙুল তুলছি না, এই মুহূর্তে কোথাও কোনো দোষারোপ করছি না। সেগুলোর আগেই যেটা বললাম, সময় পরবর্তীকালে পাওয়া যাবে, সমস্ত রকম তদন্ত হবে, অনুসন্ধান হবে, রিপোর্ট বেরিয়ে আসবে, কোথায় খামতি ছিল, টেকনিক্যাল ফেলিয়ার ছিল কিনা, এটাকে আটকানো যেতে পারতো কিনা, কে ভুল করেছিল না করেছিল, সমস্ত কিছু সামনে আসবে। সেই নিয়ে চর্চা যখন হবে সেটা একটা আলাদা বিষয়। কিন্তু আজ এই ঘটনা ঘটার পরের মুহূর্তে আমি শুধু এটাই আশা করতে পারি যে এই নিয়ে যেন আরো বেশি করে কথা হয়, সামগ্রিকভাবে বিমান সুরক্ষা নিয়ে যেন আরো অনেক বেশি চর্চা হয়, আরো অনেক বেশি কথা হয়, প্রশ্ন ওঠে এবং এই নিয়ে যেন আলোচনা আরো বাড়ে। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।